তার একটি অন্যতম কারণ হলো বাংলাদেশের জনগণের মধ্যে বিভিন্ন ফেরকা, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে একটা বিভাজনের রাজনীতি এখানে কায়েম করা হয়েছিল। আমরা দুঃখজনকভাবে দেখি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান যে কাজ, বাংলাদেশে জুলাই গণহত্যার বিচার এবং যে প্রতিষ্ঠানগুলো বিগত ফ্যাসিবাদী রিজিমে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত গণতান্ত্রিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সংস্কার করা, সেই সংস্কারের নামে এখানে নতুন করে এই জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করার পায়তারা করেছে একটা গোষ্ঠী। আমরা প্রথমত এই ধরনের অপচেষ্টা, অপপ্রচার এবং সরকারকে বিতর্কিত করার যেই কমিশন হয়েছে সেটার নিন্দা জানাচ্ছি। আমরা জাতীয় নাগরিক পার্টি প্রথম যেদিন এই নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ করা হয়, আমরা খুব আশ্চর্যের সাথে দেখি বাংলাদেশের যে বৃহত্তম জনগোষ্ঠীর ধর্ম, বৃহত্তম জনগোষ্ঠীর জীবনাচার এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে নারী, সে নারীর কোন রিপ্রেজেন্টেশনে নারী সংস্কার কমিশন করেনি। বরং যা করেছে, নারী সংস্কার কমিশন শুধুমাত্র ইসলাম ধর্মই না, এখানকার যে বিদ্যমান অন্য ধর্মগুলো আছে, ধর্মীয় মূল্যবোধ আছে এবং সামাজিক মূল্যবোধ আছে, সেই মূল্যবোধকে তোয়াক্কা না করে তারা এমন কিছু প্রস্তাব করেছে যে প্রস্তাবটি আমাদের সামাজিক সংহতি এবং বাংলাদেশের বিদ্যমান যে সামাজিক ভারসাম্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমরা মনে করি নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদন প্রথমত অন্তর্ভুক্তিমূলক হয়নি, একটি বিশেষ গোষ্ঠীকে, বিশেষ গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়েছে। দ্বিতীয়ত, আমরা আজকে সংস্কার কমিশনের প্রস্তাব দেওয়ার পর দেখছি এখানে সামাজিকভাবে বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু ঘটার কথা ছিল উল্টো। এই কমিশন গঠিত হয়েছে যেভাবেই গঠিত হয়েছে, এই প্রস্তাব দেওয়ার আগেই তারা এই বিতর্কের সূচনা করা দরকার ছিল। তাদেরকে নিয়ে বিতর্ক নয়, বরং তাদের উচিত ছিল স্ব-উদ্যোগে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নারীর সাথে বসে তাদের সাথে বিভিন্ন বিষয় আলাপ আলোচনার ভিত্তিতে একটি সংস্কার প্রস্তাব পেশ করা। তো সেক্ষেত্রে এখানে যে বিতর্ক অন্যান্য কমিশনগুলোর ক্ষেত্রে হয়েছে, এখানে কোনো বিতর্ক হয়নি। পাশাপাশি আমরা দেখেছি যে আমরা বারবার বলে আসছি, 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে 72 সালের যে সংবিধান বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যেখানে কোনো সাংবিধানিক বিতর্ক হয়নি, যেখানে একটি অন্তর্ভুক্তিমূলক গণপরিষদ হয়নি, বরং 70 সালের গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল একটি জনযুদ্ধের পর, একটি মুক্তিযুদ্ধের পর, সে একই গণপরিষদের ব্যক্তিবর্গকে নিয়ে এখানে সংবিধান প্রণীত হয়েছিল। ইভেন সেই সংবিধানও বাংলাদেশের আপনার এখানে সামাজিক সুরক্ষার স্বার্থে এবং বাংলাদেশের জনগণের মূল্যবোধকে সুরক্ষার স্বার্থে পতিতাবৃত্তি এবং অন্যান্য বৃত্তিকে নিরুৎসাহিত করা হয়েছে এবং এই সংবিধান যেই প্রস্তাবগুলো আমরা দেখেছি সংস্কার কমিশনের, এটা বিদ্যমান সংবিধানের সাথেও সাংঘর্ষিক। তো আমরা মনে করি বাংলাদেশের বিভিন্ন যে এখানে ধর্মীয় ও রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে, বাংলাদেশ প্রশ্নে তাদের মধ্যে একটা ঐক্যমত তৈরি হয়েছে। বিশেষত জুলাই গণঅভ্যুত্থানে বিভাজনকারী শক্তিকে এখান থেকে হটিয়ে বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে তারা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সমাজের এবং বাংলাদেশের মানুষের মূল্যবোধের স্বার্থে তারা ত্যাগ স্বীকার করতে জানে এবং তারা হাতে হাত ধরে চলতে জানে। এখানে কোনো বিদেশি রাষ্ট্রের, বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের জনগণ আর বলি হবে না। সেক্ষেত্রে আমরা এই নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব, শুধুমাত্র প্রস্তাব নয়, আমরা আজকের এই গোলটেবিল বৈঠকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আবারও বলতে চাই যে নতুন করে এই সংস্কার কমিশন পুনর্গঠন করা হোক, সংখ্যাগরিষ্ঠ নারী এবং এখানকার যে বিভিন্ন সামাজিকভাবে গ্রহণযোগ্য সমাজকে রিপ্রেজেন্ট করে
এমন গোষ্ঠীগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, যাতে এখানে সংস্কার কমিশন নতুন ভাবে তাদের সংস্কার প্রস্তাব উপস্থাপন করে। দ্বিতীয়ত আরেকটি বিষয় আমরা দেখেছি, যেটা আজকের আলোচনার বিষয়, চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল। আমরা বারবার দেখেছি যে এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, 2017 সালে বাংলাদেশের বর্ডার উন্মুক্ত করে এখানে যে আপনার 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আমরা আশ্রয় দিতে বাধ্য হয়েছি, আজকে হোক কালকেই হোক আমাদেরকে এই সংকট থেকে উত্তরণ ঘটাতেই হবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী আরেকটি দেশের নাগরিকদের বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে আমাদের বন্দর রয়েছে, যেখানে আমাদের উপকূল রয়েছে, যেখানে আমাদের বঙ্গোপসাগরের যেই অনেক আমরা অর্থনৈতিক সম্ভাবনা, যেটা এখন আমরা এক্সপ্লোর করতে পারিনি, সেই জায়গাটা আমরা এখানে একটি পার্শ্ববর্তী দেশের সমস্যার আমরা প্ল্যাটফর্ম করে রাখতে পারি না। সো যেহেতু অধ্যাপক ইউনূস সারা বিশ্বে একজন সম্মানিত এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, বাংলাদেশের জনগণ বিভিন্নভাবে মনে করেছিল যে তিনি হয়তোবা এই বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধানে সক্ষম এবং বিশ্বের বিভিন্ন দেশগুলোকে এখানে ইনভলভ করে এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো পাশাপাশি আমরা দেখেছি যে এখানে ইতিমধ্যেই বাংলাদেশ তার যে পার্শ্ববর্তী রাষ্ট্রের ডায়ালগ পার্টনার, কাউন্টার পার্ট যে জান্তা সরকারের বাইরে আরাকান স্টেটে এখানে নতুন একটি শক্তির উদ্ভব ঘটেছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের যে বর্তমান অবস্থান, কূটনৈতিক অবস্থান, এবং বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে কিভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের নন স্টেট অ্যাক্টর কিংবা অরাষ্ট্রীয় শক্তির সাথে নেগোসিয়েশন করবে, তা নিয়ে একটি সংশয় দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে সরকারের উচিত ছিল, যেহেতু আগের সব ইকুয়েশন চেঞ্জ হয়ে গিয়েছে এবং বাংলাদেশেও একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, যেই সরকারেরও আসলে মূল এজেন্ডা সেটা না, এই সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে রোহিঙ্গা সংকট সমাধানের দিকে অগ্রসর হওয়া। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি এখানে জাতিসংঘ মহাসচিব এসেছেন, কাজটি অনেক ভালো হলো, এই কাজটির যে প্রসেস, এইগুলো এখানকার যে রাজনৈতিক শক্তি তাদের আস্থায় এনে কাজটি করা হয়নি। আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের একটি বড় সম্ভাবনাকে শুধুমাত্র কিছু মানুষদের খামখেয়ালিপূর্ণ বক্তব্য এবং আচরণের কারণে নস্যাৎ করে দিচ্ছেন। আমরা এখনো বিশ্বাস করি অধ্যাপক ইউনূসের পক্ষেই সম্ভব এই রোহিঙ্গা সমস্যার সংকট নিরসন করা এবং বৈশ্বিক শক্তিগুলোকে কনভিন্স করে যেই দেশ থেকে রোহিঙ্গারা এসেছেন তাদেরকে সম্মানজনকভাবে নাগরিক সুবিধা দিয়ে, সেখানে তাদেরকে আইনগত বৈধতা দিয়ে সেখানে তাদেরকে রিপ্যাট্রিয়েশন করা, প্রত্যাবাসন করা। সেটা না করে এখানে এই সমস্যাকে জনগণের মধ্যে আবার বিভাজন হিসেবে সৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমরা বলবো যে এখানে যদি রাখাইনে মানবিক করিডোর দ্বিতীয় হয়, এটা এদেশের মানুষ নির্ধারণ করবে, এদেশের জনপ্রতিনিধি, এখানকার যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তাদেরকে আস্থায় নিয়ে এখানে কিভাবে রোহিঙ্গাদেরকে তাদের দেশে নিরাপদে প্রত্যাবাসন করা যায় সেই ব্যবস্থা সরকার করবে। পাশাপাশি বন্দরের ক্ষেত্রে আমরা বলছি যে এটা সত্য যে বাংলাদেশের, আপনি যদি দেখেন যে বাংলাদেশের যে এয়ারপোর্ট থার্ড টার্মিনাল তৈরি হয়েছে, থার্ড টার্মিনালের আপনার মানে সামগ্রিকভাবে এয়ারপোর্টের যে কার্গো হ্যান্ডেলিং এবং যে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর ব্যবস্থাপনার দায়িত্বে ছিল বাংলাদেশ বিমান, কিন্তু আপনারা দেখেছেন যে এখানে লাগেজ কাটা থেকে শুরু করে এহেন অব্যবস্থাপনা নাই যে এখানে আপনার গ্রাউন্ড হ্যান্ডেলিং এ হয় না। তার প্রেক্ষিতে সরকার কিন্তু ইতিমধ্যেই 3টি দেশ, জার্মান, ইউএই এবং জাপান, 3টি দেশের আন্তর্জাতিক মানের গ্রাউন্ড হ্যান্ডেলিং অথরিটি এখানে ইচ্ছা প্রকাশ করেছিল। এর ভিত্তিতে জাপানের একটি কোম্পানিকে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমরা কিন্তু এটা নিয়ে খুব বেশি আপত্তি জানাচ্ছি না, কিন্তু আপত্তি আসছে কোথায়? চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে। আর আমরা এক্ষেত্রে বলবো যে কেন ঢাকা এয়ারপোর্টের ক্ষেত্রে আপত্তি
জানানো হচ্ছে না, কিন্তু চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে জানানো হচ্ছে। এর মধ্যে একটা বড় কারণ হলো ঢাকা এয়ারপোর্টে যে টার্মিনালটা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে জাইকার অর্থায়নে এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি এখানে নির্মাণে ভূমিকা রেখেছে। পাশাপাশি চট্টগ্রামের ক্ষেত্রে যেটা হয়েছে এটা কিন্তু আজকের না, এটা 2023 সাল থেকে এই প্রসেসের মাধ্যমে এই ডিপি ওয়ার্ল্ড এখানে ভূমিকা রাখছে। আগে আমরা শুনেছি এখানে $1 বিলিয়ন বিনিয়োগ হবে, এখন এই সরকার বলছে যে তারা $3 বিলিয়ন এখানে বিনিয়োগ নিয়ে আসতে সক্ষম। তো আমি আজকের যে মানে সঞ্চালক মহোদয় ওনার সাথে আমি একটা বিষয় একমত যে তাহলে নিউ মোরিং টার্মিনালে কেন বিনিয়োগ করতে হবে? যদি বিনিয়োগ করতে হয় আমরা হয়তোবা এখানে নতুন যে বে হচ্ছে, আরেকটা বিষয় হলো যে এখানে যে 5টি জেটির মধ্যে 4টি জেটি কিন্তু একটি কোম্পানিকে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে আজকে অনুধাবন করতে হবে। শুধুমাত্র আমরা যে আবেগের বসে কিংবা আমরা একটা রেটরিকের বসে একটা সিদ্ধান্ত, একটা বিরোধিতা করলেই কিন্তু হবে না। প্রথমত বাংলাদেশে যে কোম্পানিগুলো কাজ করছে, আপনি যে পায়রা বন্দরের কথা বলেন, পায়রা বন্দরও কিন্তু ইন্ডিয়ার কোম্পানির কাছে দেওয়ার একদম আপনার চূড়ান্ত পর্যায়ে ছিল, যেটি সরকারের সময় এসে বন্ধ হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরে যে প্রাইভেট কোম্পানির নামে যারা এখানে বন্দর পরিচালনা করেন তাদের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রের বিনিয়োগের কোনো সম্পর্ক আছে কিনা? পার্শ্ববর্তী রাষ্ট্রের, বিশেষ করে বাংলাদেশে দেখেছি গত 15 বছরে বাংলাদেশি কোম্পানির নাম দিয়ে এখানে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় অনেক কোম্পানি এখানে প্রক্সি হিসেবে কাজ করেছে। আমরা সরকারকে বলবো সেগুলো খতিয়ে দেখতে হবে। শুধুমাত্র কি বন্দর বিদেশি কোম্পানির কাছে দিয়ে দিলাম, দেশের নিরাপত্তা হুমকিতে পড়লো, সেই ন্যারেটিভসও আমরা যেরকম বিশ্বাসী না। পাশাপাশি দেশীয় কোম্পানির নামে এখানে বিভিন্ন দেশের কোম্পানি কিভাবে বাংলাদেশের জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করেছে আমরা অতীতে দেখেছি। আমরা ইভেন এমন কি দেখেছি যে বিদেশে মালয়েশিয়াতে বাংলাদেশের যে পাসপোর্ট ইস্যু করার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটিও কি বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছিল। এবং বর্তমানেও একটি বিশেষ রাজনৈতিক দলের ক্ষমতাবান ব্যক্তির ছত্রছায়ায় একই কোম্পানি বাংলাদেশের নাগরিকদের জন্য পাসপোর্ট ইস্যু করে যাচ্ছে। এটাও কি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়? আমাদের দেশের তথ্য বিদেশি কোম্পানির কাছে পাচার হওয়ার খবর আমরা আগেও পেয়েছি, এই ধারাবাহিকতা এখনো বজায় আছে। আমরা সরকারকে সেগুলো খতিয়ে দেখতে আহ্বান জানাবো। সর্বোপরি আমরা আহ্বান জানাবো, এই সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি নির্দিষ্ট ম্যান্ডেট নিয়ে এসেছেন। তারা এখানে বিচার কার্য সম্পাদন করবেন, তারা এখানে মৌলিক সংস্কার করবেন, যাতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সচল থাকে, প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে নিয়ে যেতে পারে। এর বাইরে যে কাজই তারা করবেন, তারা যাতে অবশ্যই বাংলাদেশের রাজনীতিবিদদের এবং ভবিষ্যতে যারা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন তাদের সাথে আলাপ আলোচনা ভিত্তিতে করেন। তা না হলে আজকে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে যাবেন, একটা বড় কাজ করে যাবেন, ভবিষ্যতে একটি সরকার এসে, যে কোনো সরকার এসে সেটাকে উল্টে দিতে পারে। সেটা বরং আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে না, বরং আমাদেরকে পিছনের দিকে নিয়ে যাবে। পাশাপাশি আমি শুধুমাত্র বন্দর না, বাংলাদেশের যে কোনো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ব্যবস্থাপনায় যদি বিদেশি অপারেটর নিয়োগ দিতেই হয়, তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সেখানে যাতে নিরাপত্তার স্বার্থে যুক্ত করা হয়, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিকে অ্যাড্রেস করার জন্য সে আহ্বান জানাবো। আমার লাস্ট পয়েন্ট হলো, বাংলাদেশ যেহেতু একটি রপ্তানিমুখী দেশ এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে অর্থনৈতিক ভিত্তি বিদেশে রেমিটেন্স আয় এবং বাংলাদেশের রপ্তানি আয়। তো রপ্তানি আয়ের ক্ষেত্রে বাংলাদেশ তার যেই দক্ষিণ পূর্ব এশিয়ার কম্পিটিটিং কান্ট্রিগুলো আছে তাদের সাথে কিভাবে বাংলাদেশ সমঝোতা করে অথবা তাদের সাথে প্রতিযোগিতা টিকে থাকবে, সেক্ষেত্রে আমাদেরকে সামগ্রিক জাতীয় মূল্যায়ন কমিটি গঠন করা প্রয়োজন। সে জাতীয় মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং রপ্তানিমুখী শিল্প কিভাবে পরিচালিত হবে সেদিকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত প্রণয়নে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আস্থা নিতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বোপরি আজকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যে আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের রাজনৈতিক যে বোধ এবং রাজনৈতিকতায় আমরা অনেকগুলো বিভাজন দেখি,
আমরা এই বিভাজনের সংস্কৃতির অবসান চাই। ইসলাম শুধুমাত্র একটি একক ন্যারেটিভ দিয়ে পরিচালিত হওয়ার ধর্ম না। এখানে আমরা বারবার বলছি যে সাম্প্রদায়িক সংহতির নামে অথবা আমরা সাম্প্রদায়িকতার নামে এখানে যে বিভাজনের সংস্কৃতি অতীতে জারি হয়েছিল তার সুযোগ নিয়েছে এখানে ফ্যাসিস্ট সরকার এবং পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী ভারত। আমরা নতুন করে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের মধ্যে কোনো বিভাজন চাই না। যারা এখানে যেই ন্যারেটিভস নিয়ে ধর্মের যেই ধারা নিয়ে চলতে চান তাদের সবার সুরক্ষার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি। এখানে নতুন করে কোনো বিভেদ গণঅভ্যুত্থান পরবর্তী তরুণ প্রজন্ম মেনে নিবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আলাউদ্দিন। আমরা একটা কথা বারবার স্পষ্ট করেছি, এখানে একটা কথা আসছে, বিনিয়োগের ক্ষেত্রে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তাকে যেভাবে গুরুত্ব দেব, পাশাপাশি দেশীয় লুটেরা যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, সিন্ডিকেট করে বন্দরকে জিম্মি করেছে, তাদের হয়তো বন্দর ছেড়ে দেওয়া যাবে না। এই কথাটা আমরা স্পষ্ট করতে চাই। আমরা আরো স্পষ্ট করেছি, সেই কথাটি হলো, বারংবার বলছি, যারা বাংলাদেশে বসবাস করে দিল্লিতে বৃষ্টি হলে ঢাকায় চাঁদা ধরে, ইসলামাবাদে গরম পড়লে যারা এখানে ত্রিপল টাকায়, তারাও বাংলাদেশে বেঁচে থাকার, টিকে থাকার কোনো অধিকার নাই। ধন্যবাদ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ বক্তব্য রাখবেন গণ অধিকার ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ ভাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে অসংখ্য ধন্যবাদ যে তারা দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজকের এই গোলটেবিল বৈঠকের আলোচনা করেছেন। ইতিমধ্যে সম্মানিত বক্তারা বক্তব্য রেখেছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আলাউদ্দিন ভাইয়ের বক্তব্য শুনছিলাম। তার বক্তব্য শুনে আমার কাছে যেটি মনে হলো যে তিনি চট্টগ্রাম বন্দর আসলে একটি কোম্পানির কাছে দেওয়ার পক্ষে, মানে বিদেশি যে কোম্পানির কথা বলা হচ্ছে, আমার মনে হয় এই বিষয়ে একটু স্পষ্ট করা দরকার। দেখেন, যেটি ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে অসংখ্য কোম্পানি রয়েছে। আপনি লুটেরা, মাফিয়া কোম্পানি ছাড়া যে কোম্পানিগুলো স্বচ্ছ এবং জবাবদিহিতার সহিত কাজ করতে পারবে, বাংলাদেশের সেই কোম্পানিগুলোকে আপনি কাজ দেন। কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে যে সরকার এক ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দিবে। এটি আমাদের জন্য একটি সিকিউরিটি কনসার্ন। যেই কারণে আমরা বলছি যে আপনি প্রয়োজনে বিদেশি এক্সপার্ট, লজিস্টিক সাপোর্ট যা প্রয়োজন আপনি সেটি হায়ার করেন, কিন্তু ব্যবস্থাপনা থাকতে হবে বাংলাদেশের কোম্পানির হাতে। এই কাজটা সরকারকে করতেই হবে। দেখেন, সরকার যে বিতর্কের জন্ম দিয়েছে, গণঅভ্যুত্থানের সরকার বিতর্কিত হোক, এটি আমরা কেউ চাই? আপনারা চান? সরকার নিজেই নিজেকে বিতর্কিত করেছে, সরকার নিজেই নিজেকে ব্যর্থতার পথে নিয়ে যাচ্ছে। এর দায় কি আমার, আপনার? আর এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের আবেগকে পুঁজি করে পদত্যাগের নামে এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে, যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এই সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে মানবিক করিডর দিবে। আমরা, আপনারা সবাই মিলে যখন সমালোচনা করেছি, তখন সরকার পিছু টান দিয়েছে। সরকারের একজন উপদেষ্টা তিনি নিজেই বলেছেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এরপরে প্রেস সচিবের যে বক্তব্য, তিনিও ইনিয়ে বিনিয়ে একই কথা বলছেন। মাঝখানে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ পরবর্তীতে আরো হাই
কি বলবো এটাকে, কিভাবে আসলে তিনি নিরাপত্তা উপদেষ্টা হলেন, উই ডোন্ট নো। কোন কৌশলে তিনি নিরাপত্তা উপদেষ্টা হলেন? আমরা দেখেছি যে একজন বিশেষ সহকারী বিশেষ কৌশলে তিনি উপদেষ্টা হয়েছেন। তো এই ব্যক্তিও রোহিঙ্গা নিয়ে কাজ করতে এসে তিনি হয়ে গেলেন বিশেষ নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। এই যে সরকার আমাদের সাথে ধোঁকাবাজি করছে, আর ধোঁকাবাজি নিয়ে যখন আমরা কথা বলি তখন ইমোশনাল ব্ল্যাকমেল শুরু হয়ে যায়। তো সরকার পদত্যাগ করবে, ভালো কথা, সরকারের প্রধান সেটা তার প্রেস সচিব বলুক, সেইটা তার আরেকজন উপদেষ্টা বলুক, আর একটি দলের প্রধান কিভাবে এই গুঞ্জন সারা দেশে ছড়িয়ে দেয়। এই যে জনগণকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। ঠিক একইভাবে এই চট্টগ্রাম বন্দরকে নিয়েও আজকে এই নিয়ে বিনিয়ে অনেকে পক্ষে বলছে। মানবিক আমরা যদি প্রতিবাদ না করতাম, ঠিক একইভাবে মানবিক করিডোর নিয়েও বিশেষ বিশেষ মানবিক বক্তব্য আমাদের সামনে হাজির করা হতো। আমাদের স্পষ্ট কথা, সরকারের কাজ গণহত্যার বিচার করা। এই জন্য আমরা বলেছি যে সরকারকে গণহত্যার বিচারের রোডম্যাপ প্রকাশ করতে হবে। সরকারের দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা ঐক্যমতের ভিত্তিতে। আর এই জন্য আমরা দাবি করছি যে সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আর একটি দেশ, এটা কি কোনো ফ্যাসিস্ট কান্ট্রি যেখানে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না? অবশ্যই সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। এত সংস্কার, এত জবাবদিহিতা, এত স্বচ্ছতা কিসের জন্য? বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রায় নিয়ে যাওয়ার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালও বলেছেন যে আমার ভয় হচ্ছে আমি যদি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে নিজেকে অপরাধী মনে হবে। তার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে নির্বাচন কত গুরুত্বপূর্ণ। আজকে নির্বাচন নিয়ে নানান ধরনের তালবাহানা শুরু হয়েছে। এই নির্বাচন থেকে মানুষের নজরকে দূরে রাখার জন্য কখনো আমাদের সামনে নারী সংস্কার কমিশনের এই বিতর্কিত প্রতিবেদন সামনে হাজির করা হয়েছে। আপনি কিসের নারী সংস্কার কমিশন গঠন করলেন? যে নারী সংস্কার কমিশন ইতিমধ্যে বাংলাদেশে অনৈক্য নৈরাজ্য সৃষ্টি করেছে। আজকে মুসলিম ধর্মের সাথে আমি বলবো শুধুমাত্র সাংঘর্ষিক না, তাদের এই প্রতিবেদন প্রত্যেকটা ধর্মের সাথে সাংঘর্ষিক। সুতরাং শুধুমাত্র এই প্রতিবেদন বাতিলের কথা আপনারা বললেন না, এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে। এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা চুনা পড়ে, ওই দুধ কি আপনি চুনা ফেলাইতে পারেন, খাইতে পারেন আলাদা করে? পারেন? সুতরাং এই যে সংস্কার কমিশন, তারা বিতর্কিত। সুতরাং তাদের কোনো কিছু এই মুহূর্তে গ্রহণযোগ্য না। হ্যাঁ, তাদের মধ্যে যারা আছে, আপনি নতুন কমিশন গঠন করেন, তাদের মধ্যে যদি মনে করেন যে কয়েকজনকে রাখা দরকার, আপনি তাদেরকে রাখেন, নতুন ভাবে নেন, একটা নতুন নারী সংস্কার কমিশন আপনি গঠন করেন। তার মানে এই সংস্কার কমিশনের আমরা সংস্কার দাবি করছি। অন্যথায় তাদের এই প্রতিবেদন রাখবেন, কিছু বাদ দিবেন, কিছু রাখবেন, এটা তো হইতে পারে না। তারা যে বিতর্কের জন্ম দিয়েছে দেশে, তাদের প্রতিবেদন এরপরে যতই ভালো কিছু থাকুক ওইটা মানুষ মানবে না, ওটা গ্রহণ করবে না। গ্রহণ করবে? সুতরাং এই সংস্কার কমিশনের আগে সংস্কার করেন, এরপরে নতুন ভাবে আপনি এই প্রতিবেদনের সংস্কার করেন। দুইটা কাজ, নারী সংস্কার কমিশনের সংস্কার এবং প্রতিবেদনের সংস্কার। শুধুমাত্র একটি কাজ করবেন, হ্যাঁ, প্রতিবেদনের সংস্কার করবেন আর তাদের মাধ্যমে আপনি ওইটাকেই ফাইনাল করবেন, সেটা আমরা মানব না। এখানে আমি যেটি দেখলাম, দেখেন, আমরা তো ছোটবেলা থেকে, আমরা এখানে যারা আছি অধিকাংশ আমরা মুসলিম সম্প্রদায়ের। ছোটবেলায় আমাদের বাবারা আমাদের হাত ধরে মসজিদে নিয়ে গিয়েছে, আমরা মসজিদের ইমামের কাছ থেকে ধর্ম কর্ম সম্পর্কে জানতে পেরেছি। যার ইসলামিক পরিপূর্ণ জ্ঞান নাই সেও বোঝে যে এই প্রতিবেদন কতটা সাংঘর্ষিক। যখন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই প্রতিবেদনের বিষয়গুলো মার্ক করে দেওয়া হলো, আমি সাথে সাথে প্রতিবাদ জানিয়েছি। কারণ আমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমার ইসলামিক ন্যূনতম জ্ঞান তো মুসলমান হিসেবে আছে, তাই না? বাপমা শিখিয়েছে, হুজুর শিখিয়েছে, মক্তবে গিয়েছি, মসজিদে গিয়েছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি। এখানে বলা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। এটা কি গ্রহণযোগ্য? এই মানে বিধানটা বা প্রস্তাবনা যারা দিল তাদেরকে তো আসলে মানা সম্ভবপর নয়। আপনি সংস্কার কমিশন গঠন করবেন, আমার বোনেরা দেখেছি বোরকা পরে, আমার বোনেরা হিজাব পরে যারা আন্দোলন করেছে, তাদের একজন প্রতিনিধি যদি এই সংস্কার কমিশনে থাকতো তাহলে টেবিলের মধ্যে আলোচনা হতো
যে এইটা এলাও করা যাবে না, এইটা জাতির সামনে হাজির করলে জাতি বিভ্রান্ত হবে, গ্যাঞ্জাম লেগে যাবে। কিন্তু প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একের পর এক দেওয়া হয়েছে। কেন, কি উদ্দেশ্যে? মানুষকে এক জায়গা থেকে, মানুষের চিন্তাকে দূরে রেখে আরেক জায়গায় ডাইভার্ট করার জন্য। সরকারের কৌশল আমরা বুঝি। এই যে উপদেষ্টা পরিষদে যারা আছে প্রত্যেককে চিনি, কে কোন ক্রাইটেরিয়ায় উপদেষ্টা হয়েছে সেটাও জানি। আমরা বিপ্লব করেছি, আন্দোলন করেছি। আলাউদ্দিন ভাইয়ের সাথে আমার একটা ইতিহাস আছে, আজকে এখানে বলবো না, জাস্ট এতটুকু হিন্টস দিই। আমরা দুজনে একটা ব্যক্তির কাছে ছিলাম, সেই ব্যক্তি আমাদেরকে বলেছিল ছাত্ররা যদি এইবার সরকার ফালাইতে চাই আমার সাথে একটু যোগাযোগ করতে বলো। আলাউদ্দিন ভাই নিজে সাক্ষী, আমরা দুজন ছিলাম। আমি এরপরে ছাত্রদের একজন দ্বিতীয় সর্বোচ্চ নেতার সাথে যোগাযোগ করলাম। আমাকে বলা হলো যে ভাই শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনই চাই। দুজনে ছিলাম। সে অবশ্যই মিথ্যা বলতে পারবে না। আজকে এই গণ অভ্যুত্থান আল্লাহর রহমত। মাস্টারমাইন্ড যদি কাউকে বলতে হয় আল্লাহকে বলতে হবে। সুতরাং আজকে যারা বলে আমরা গণ অভ্যুত্থান চেয়েছি, এই প্রস্তাবনা হাজির করেছিলাম, আলাউদ্দিন ভাই নিজে সাক্ষী, হাজার ইতিহাস রয়েছে। হ্যাঁ, আমি একসময় ইতিহাস লিখবো, সবকিছু আসবে। আজকে যে ইতিহাস সামনে হাজির করা হয়েছে এইটাই প্রকৃত সত্য ইতিহাস নয়, হাজারো বিকৃত ইতিহাস জাতির সামনে হাজির করা হয়েছে। আমি তো তাকে সাক্ষী রেখে বলছি যে আমরা দুজন একটা জায়গায় ছিলাম, একজন পণ্ডিত ব্যক্তির সামনে, তিনি আমাদেরকে বলেছিলেন। অন্য সময় বলবো, একটু রহস্য রেখে দেওয়া ভালো। আজকে সব বলে দিলে তো ভবিষ্যতে অনেক কিছু জানার আগ্রহ হারিয়ে যাবে। তো তারপরে বলি, দেখেন সকল ক্ষেত্রে, আমি বেশি টাইম নিব না, 3-4 মিনিটের মধ্যে শেষ করব। সকল ক্ষেত্রে নারী, জি আচ্ছা ওকে 3-4 মিনিট। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। আমরা বলছি নারী পুরুষের ন্যায্য অধিকার, নারীদের ন্যায্য অধিকার। ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো অধিকার যদি আপনি বাস্তবায়ন করতে আসেন তাহলে এটি আসলে খুবই আমাদের জন্য দুঃখজনক। এখানে ধর্মভিত্তিক পারিবারিক আইন নাকি বৈষম্য সৃষ্টি করছে। কি বলবো, নাউজিবুল্লাহ বলবো না কি বলবো আমি জানি না। মানে যৌন পোশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা, তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হচ্ছে। আলাউদ্দিন ভাই চমৎকার বলেছে, আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। মানে এইগুলো আসলে পড়তেও ভালো লাগতেছে না। মানে স্বাভাবিক সেন্স তো মানুষের থাকা দরকার। আজকে সরকার 4টা কারণে আমি মনে করি সরকার বিতর্কিত হয়েছে। প্রথমত নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা সামনে এনে, দ্বিতীয়ত মানবিক করিডোরের এই আওয়াজটা সামনে এনে, তৃতীয়ত চট্টগ্রাম বন্দর, চতুর্থত রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে মিথ্যাচার, আরেকটা আছে 5টা, আরেকটা হলো বিজনেস সামিটের নামে মানুষের সাথে প্রতারণা করা। রাষ্ট্রে 2 দিন পর পর যমুনা ঘেরা হয়, শাহবাগ অবরোধ হয়, এখানে আন্দোলন সেখানে আন্দোলন। বিদেশিরা দেখে না আপনার টাকা আপনি এই অস্থিতিশীল রাষ্ট্রে বিনিয়োগ করবেন, প্রফিট পাবেন। আমিও তো 2-1জনের সাথে মনে করেন 2-1 জায়গায় বলেছিলাম ভাই এই যে কিছু টাকা, মানে কথার কথা যে আমার কাছে কিছু টাকা ধার নিল, বললো যে একটা ব্যবসা করব, পরে দেখলাম যে সে ব্যবসা না, লাটে উঠে গেছে। দেশের মানুষ, তাহলে বিদেশিরা এগুলো বোঝে না, এই অবজারভেশন নাই। সুতরাং এই যে বিদেশি বিনিয়োগের নামে প্রতারণা, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে কি হবে? কি হবে? মানুষের কনসার্ন বাড়া ছাড়া আর কিচ্ছু হবে না। সরকারকে বলবো যে আপনারা জনগণের মতামতকে আপনারা গুরুত্ব দেন, জনগণ যা চাই গ্রহণ করেন, ইমোশনাল ব্ল্যাকমেল করতে আইসেন না। যে দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব আপনাকে অবশ্যই পালন করতে হবে। এদেশের 18 কোটি মানুষের কেউ আপনার পদত্যাগ চায় না। আমরা প্রধান উপদেষ্টাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তার উপর আস্থা বিশ্বাস রাখতে চাই। কিন্তু উপদেষ্টা পরিষদের অনেকের উপরে আমাদের আস্থা বিশ্বাস নাই, বরং সন্দেহ সংশয় রয়েছে যে তারা পরিকল্পিতভাবে দেশকে একটি সংকট এবং নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে কিনা, তারা আরেকটি 1-11 সৃষ্টি করতে চায় কিনা, তারা গণতান্ত্রিক পথে বাধা সৃষ্টি করতে চায় কিনা, তারা গণহত্যার বিচারটা আসলে করতে চায় কিনা, তারা এত বড় অভ্যুত্থান, 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, এরপরেও রাষ্ট্র সংস্কার করতে চায় কিনা, এটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। সরকারের 10 মাস বয়স চলছে, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই। দুধ দিয়া গরুর দাঁত দেখলেই বোঝা যায়, আমাদের গ্রামে বলে। তো সরকারের 10 মাসেই মোটামুটি বোঝা গেছে যে আরো 2 বছর থাকলে, 1 বছর থাকলে সরকার কি করবে। সুতরাং এনাফ ইজ এনাফ। এখন দলগুলোর সাথে আলোচনা করেন, শুধুমাত্র সামোসার বিস্কুট আর চা খাওয়ানোর জন্য জাতীয় সংলাপ করেন না। গতকাল করছেন না সংলাপ, কি আলোচনা করেছেন, কি সিদ্ধান্ত নিলেন, সেটি অবশ্যই জাতিকে জানাতে হবে। শুধুমাত্র সংলাপের নামে ডাকবেন, চা বিস্কুট খাওয়াবেন, বিদায় দিবেন, এটির মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বকে বারবার অপমান করা হচ্ছে।
যে কোনো সিদ্ধান্ত আসতেছে না। আপনারা সিদ্ধান্ত জানান, কি করতে চান, আমরা আপনাদের সাথে রয়েছি। এবং একই সাথে সর্বশেষ বলবো, এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা ছাড়া কোনোভাবে